হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা এক্সামিনেশন ইন চিফ সম্পর্কে এই বইয়ে কি রয়েছে একটু দেখে নিই। কোনো পক্ষ তার মানিত সাক্ষীর জবানবন্দি যখন গ্রহণ করবে তখন অবশ্যই প্লিডিংসে উল্লেখ নেই এমন কোনো বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারবে না, বা ওই সাক্ষীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্লিডিংসে উল্লেখ নেই এমন নতুন কোনো ঘটনা বা দাবি আদালতের সামনে আনতে পারবে না। যে বিষয়গুলো প্রাসঙ্গিক এবং যে বিষয়গুলো সম্পর্কে প্লিডিংসে উল্লেখ রয়েছে শুধুমাত্র সে বিষয়গুলোর ওপর সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা যাবে। এভিডেন্স অ্যাক্টের 6 থেকে 38 এবং 40 থেকে 45 ধারাসমূহে কোনো কোনো তথ্য বা বিষয় প্রাসঙ্গিক হতে পারে তার উল্লেখ আছে। প্রাসঙ্গিক নয় সাক্ষীকে এরকম প্রশ্ন করা হলে যদি অপরপক্ষে আপত্তি করা হয় তাহলে অর্ডার 18 এর বিধি 11 অনুযায়ী আদেশ প্রদান করতে হবে। আর্চির বক্তব্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ হলেই কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে না, এরূপ মত সবসময় সঠিক নয়। যেমন বাদী দাবি করে যে তার পিতা নালিশি জমি লিজ নেয়, কিন্তু বিচারের সময় লিজের যে কাগজ দাখিল করা হয় সেখানে দেখা যায় যে লিজ বাদীর নামে গ্রহণ করা হয়েছিল, তার পিতার নামে নয়। বাদী জবানবন্দির সময় সর্বপ্রথম বলে যে তার নামই তার পিতা লিজ নেয়, কারণ তখন বাদী নাবালক ছিল। সর্বপ্রথম বলে যে তার নামই তার পিতা লিজ নেয়, কারণ তখন সে নাবালক ছিল। বিবাদী পক্ষে আর্জির সঙ্গে অসঙ্গতিপূর্ণ নতুন দাবি আনার কারণে আর্জি খারিজে প্রার্থনা করা হয় এবং দাবি করা হয় যে প্লিডিংস বহির্ভূত সাক্ষ্য প্রমাণ বিবেচনায় নেওয়া যাবে না। বিষয়টির ওপর আপিল বিভাগের মতামত নিম্নরূপ: We observe on scrutiny of the plaint and the evidence that there was not such divergence between the plaint and the evidence, which would attract the operation of Order 6 Rule 7 of the Code of Civil Procedure. The fraud stands in the name of the plaintiff and the settlement was taken by the father of the plaintiff. At the time of trial, the plaintiff made out a case that his father had taken the lease for his benefits and interest during his infancy. The departure in the evidence from the plaintiff has not been of such a dimension that the defendants were unfairly taken by surprise. Evidently, this has caused no prejudice to the defendants. উপরের মামলায় সাক্ষীর জবানবন্দির সঙ্গে অসামঞ্জস্য প্রকট নয় এবং বিবাদী পক্ষের কোনো ক্ষতি হয়নি, এ দুটি বিষয় বিবেচনা করা হয়েছে। মামলার ঘটনার প্রেক্ষিতে ওইরূপ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কিন্তু যদি এমন হয় যে অসামঞ্জস্য প্রকট এবং হঠাৎ করে নতুন বক্তব্য রাখায় বিবাদের পক্ষে যদি ওই পর্যায়ে ওই বক্তব্য খণ্ডন করার কোনো সুযোগ না থাকে, তাহলে বিবাদী পক্ষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ অবস্থায় অর্ডার 6 এর বিধি 7 বিধান অনুসরণ করতে হবে। যেমন একটি অগ্রক্রয়ের মামলায় প্রার্থী তার দরখাস্তে বিক্রয়ের খবর প্রথমে কার নিকট হতে জানতে পারে তা উল্লেখ করেনি, কিন্তু বিচারের সময় উল্লেখ করা হয় যে খবরটি জনৈক আয়েজ উদ্দিনের নিকট হতে সর্বপ্রথম জানতে পারে। এ দাবি সমর্থনে আয়েজ উদ্দিন 2 নং সাক্ষী হিসেবে জবানবন্দি করে। প্রার্থী বিক্রয়ের বিষয়ে জানার তারিখ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে মামলাটি খারিজ করা হয়। আপিল দায়ের করা হলে আপিলে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তারপর রিভিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হয়: The parties cannot be allowed to lead evidence on matters not specifically pleaded on the pleadings. As such, the evidence of PW2 as to the alleged giving of information of the Kabbalah matter to the preemptor PW1 is to be completely ignored and be kept out of consideration. সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ বা জেরা করার সময় এভিডেন্স অ্যাক্টের 142 ধারা অনুযায়ী কোনো লিডিং প্রশ্ন করা যাবে না। প্রশ্নের মধ্যেই উত্তরের ইঙ্গিত যদি দেওয়া হয় তাহলে ওই প্রশ্ন লিডিং প্রশ্ন হিসেবে গণ্য হবে। যেমন একটি বেদখলের মামলায় বিবাদী পক্ষ দাবি করে যে তারা বাদীকে বেদখল করেনি এবং বাদী দখলে ছিল না।
ওই মামলায় যদি বাদীর সাক্ষীকে প্রশ্ন করা হয় বিগত 22শে পৌষ তারিখ দুপুরে যখন বিবাদী পক্ষ বাদীকে 238 দাগের জমি দখল হতে বেদখল করে তখন আপনি উপস্থিত ছিলেন কি? এ প্রশ্নের মধ্যে বেদখলের তারিখ, জমির দাগ নম্বর ইত্যাদি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত দেওয়া হয়েছে। উক্ত প্রশ্নের উত্তরের ওপর মামলার ফলাফল অনেকটাই নির্ভরশীল ছিল এবং সাক্ষী প্রশ্নের মধ্যেই বেদখলের তারিখ, জমির দাগ নম্বর জানতে পারায় তার পক্ষে বাদী পক্ষের দাবি সমর্থনমূলক উত্তর দেওয়া সম্ভব হবে। এসব কারণে লিডিং প্রশ্ন বারিত করা হয়েছে, কিন্তু পরিচয় জ্ঞাপক বা ইন্ট্রোডাক্টরি বা বিতর্কিত নয় এরূপ বিষয়ে জেরার সময় ওইরূপ প্রশ্ন করা যাবে। যেহেতু সাক্ষী প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত পায় তখন স্বাভাবিকভাবেই সে ওই ইঙ্গিতের ভিত্তিতেই উত্তর দিবে। এক্ষেত্রে তার ওইরূপ উত্তর বিশ্বাসযোগ্য হতে পারে না। বিচারক যদি ইঙ্গিতপূর্ণ প্রশ্নটি এবং উত্তর সর্বদাই ডিপোজিশন শিটে লিপিবদ্ধ করেন তাহলে ওই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিরূপণ করা বিচারকের পক্ষে সম্ভব হবে।